নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। মাফিয়া রাজ দমনে জিরো টলারেন্স নিতে রয়েছে মুখ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বলতে গিয়ে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযানের ক্ষেত্রে রাজ্যে এখনো পর্যন্ত প্রায় 9.5 লক্ষ সভ্য নথিভুক্ত হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আইন শৃঙ্খলা ইস্যুতে সরকারকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে উপর্যুপরি আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হানল ত্রিপুরা প্রদেশ বিজেপি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মাফিয়া দমনে মুখ্যমন্ত্রী মানিক সাহা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি জিরো টলারেন্সের মাধ্যমে এই রাজ্যের সমস্ত কিছু দমনের জন্য উনি প্রক্রিয়া করছেন। আজকে মুখ্যমন্ত্রী মানিক সাহাজি উনার নেতৃত্বে সরকার একটা পদক্ষেপ নিয়েছে যে মাফিয়া, জমি দালাল, ড্রাগস তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আজকে যারা মাফিয়া, যারা জমি দালালির সঙ্গে জড়িত, তাদেরকে যে কেউই হোক সমাজে তাদেরকে রেহাই করা হবে না। পুলিশ সক্রিয়ভাবে কাজ করে এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ রেখে সেখানে তদন্ত করে যারা মাফিয়া, জমি দালালি, ড্রাগস ব্যাপারী তাদের কাউকে রেহাই করা হবে না। সে যত বড় নেতাই হোক আর সে যত বড় মাফিয়াই হোক, তাদের কাউকে রেহাই করা হবে না। জিরো টলারেন্সে আমাদের সরকার কাজ করছে এবং তদন্তে নেমে দেখা গেছে যে সেই সময় মানিক সরকারের সময় যারা এই জমি দালালি, ড্রাগস ব্যাপারীর সঙ্গে জড়িত, আজকে আবার তারা উকি মারার চেষ্টা করছে। তার প্রমাণ হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রাক্তন মন্ত্রীর ভাই পর্যন্ত অ্যারেস্ট হয়েছে তার এই কুকীর্তির জন্য। কাজে এখানে কোন রকম রেহাই দেওয়ার কোনো ব্যবস্থা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জিরো টলারেন্সে কাজ করছে, তার জন্য উনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য রাখতে গিয়ে সভ্যপদ অভিযানে এখনো পর্যন্ত অনলাইনে 7,44,000 সভ্য ত্রিপুরা প্রদেশ বিজেপিতে নাম নথিভুক্ত করেছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এক্ষেত্রে অফলাইনে নাম নথিভুক্ত করেছেন 2 লক্ষ সভ্য। দলের আসন্ন অভ্যন্তরীণ নির্বাচনকে সামনে রেখে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। গতকালকে অবধি আমাদের কাছে যে মেম্বারশিপের তথ্য এসেছে তাতে দেখা যায় আমরা এই সারা রাজ্যে প্রায় 7,44,000 আমরা অনলাইন মেম্বারশিপ করেছি। আমরা অফলাইনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আমার কাছে যে তথ্য এসেছে তাতে আমাদের প্রায় 2 লক্ষ মেম্বারশিপ আমাদের অফলাইনে অর্থাৎ ফর্মের মাধ্যমে আমাদের হয়েছে এবং আগামী দিন আমি আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছি সেই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছাবো। এবং অ্যাক্টিভ মেম্বার, এটা প্রতি 6 বছর অন্তর অন্তর আমাদের অ্যাক্টিভ মেম্বার নিতে হয়। সেই ক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাচ্ছি, আমাদের কার্যকর্তারা এই অ্যাক্টিভ মেম্বারশিপে অংশগ্রহণ করছেন। এবং আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হিসাবে আগামীকালকে আমাদের রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায়, আমাদের সংগঠন মন্ত্রী আদরণীয় রবীন্দ্র রাজুজি এবং আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রাজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির পৌরোহিত্যে একটা সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আগামী দিনে সংগঠনকে সাজানোর জন্য সেখানে বিস্তারিত আলোচনা হবে। সেখানে একটা ওয়ার্কশপ আভ্যন্তরীণ সাংগঠনিক নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আগামী 31শে অক্টোবর পর্যন্ত চলা সভ্যপদ অভিযানের পরেই ধাপে ধাপে শুরু হয়ে যাবে দলের বুথ, মণ্ডল, জেলা এবং সবশেষে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়া। আর এসব কিছুই হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে জাতীয় পর্যায়ে দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনের বিষয়টিও শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যভিত্তিক যুব উৎসবের প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে ঊনকোটি জেলার কৈলাসহরের সার্কিট হাউসে। এই যুব উৎসবের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ যুব ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দীপ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী এই যুব উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রাধান্য দেওয়া হবে লোকসঙ্গীত,
লোকসঙ্গীত এবং লোকনৃত্যকেও। প্রস্তুতি পর্বের আলোচনায় মন্ত্রী টিঙ্কু রায় জানান, রাজ্যভিত্তিক যুব উৎসব আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানটি হবে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে। কৈলাসহরে রাজ্যভিত্তিক যুব উৎসবে সারা রাজ্য থেকে প্রায় 1000-এরও বেশি শিল্পী অংশগ্রহণ করবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। নম্বরের মতো হবে রাজ্যভিত্তিক যুব উৎসব ঊনকোটি জেলায়, অর্থাৎ কোনো জেলাতে এত বড় যুব উৎসব এটা ফার্স্ট টাইম হবে আমাদের রাজ্যে। আমরা করছি কারণ এবার আমাদের সম্ভাবনা রয়েছে 12 জানুয়ারিতে যেটা রাষ্ট্রীয় যুব উৎসব হয়, এটা এবার আমরা ত্রিপুরাতে করব। সীমান্ত নিরাপত্তাকে ফাঁকি দিয়ে রাজধানীতে ঢুকছে প্রচুর বাংলাদেশি মুসলিম নাগরিক ও রোহিঙ্গা। বিশ্বস্ত সূত্রের খবর, আগরতলার বিভিন্ন হোটেল ও নির্দিষ্ট কয়েকটি ঠিকানায় আস্তানা গেড়েছে এই বাংলাদেশিরা। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উদ্দেশ্য ও গতিবিধি নিয়ে অনেকটাই ধোঁয়াশায় পুলিশ প্রশাসন। অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায় ভারত বিরোধী কাজের জন্য বারবার ব্যবহার হয়েছে বাংলাদেশের মাটি। বিশেষ করে বিএনপি ও জামাত জোট ক্ষমতায় থাকাকালীন এই প্রবণতা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাম্প্রতিক পালা পরিবর্তনের পর বর্তমানে অবৈধ অনুপ্রবেশের নিরাপদ ঠিকানা হয়ে উঠেছে ত্রিপুরা। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকছে বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গারা। বিশ্বস্ত সূত্রের খবর, রাজনৈতিক পালা বদলের কারণে শুধু হিন্দুরাই যে সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকছে এমনটা নয়। অর্থ ও কানেকশন কাজে লাগিয়ে রাজ্যে প্রবেশ করছে প্রচুর বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা। সীমান্ত অতিক্রম করার পর যাদের গন্তব্য রাজধানী আগরতলা, সূত্রের খবর অনুযায়ী আগরতলার হরিগঙ্গা বসাক রোডের কয়েকটি হোটেল ও নির্দিষ্ট ঠিকানায় ঘাঁটি গেড়েছে এই বাংলাদেশি মুসলিমরা। হোটেলে মোটা অঙ্কের সেলামি দিয়ে, রেজিস্টার বুকে ভুলভাল তথ্য দিয়ে পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে থাকছে বহাল তবিয়তে, যার ফলে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট হোটেলে যে হিন্দু ব্যক্তির নামে রুম বুক করা হয়েছে আদতে সে কুমিল্লার বাসিন্দা কোনো মুসলিম বাংলাদেশি নাগরিক। কাগজে তথ্য প্রমাণের সঙ্গে বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ অমিল থাকার কারণে সহজেই রাজধানীর ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে বাংলাদেশিরা। অন্যদিকে নির্দিষ্ট ভাড়ার চেয়ে 3 গুণ বেশি অর্থ পেয়ে এসব হোটেলের মালিকরাও বিনা দ্বিধায় আশ্রয় দিচ্ছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের। রাজ্যে আসা বাংলাদেশি মুসলিমদের একটা অংশ আবার পরবর্তী সময়ে পাড়ি দিচ্ছে রাজ্যের পাহাড়ি ও গ্রামীণ এলাকায়। ঠিক কি মিশন নিয়ে এই বাংলাদেশিরা রহস্যজনকভাবে রাজ্যে প্রবেশ করছে তা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে অল্প বিস্তর তথ্য রয়েছে ঠিকই, তবে ঘটনার বিস্তারিত পেশাদারি তদন্তের কোনো আভাস এখনো দেখা যায়নি। ফলে যেসব বাংলাদেশি পুলিশ অথবা বিএসএফ এর হাতে ধরা পড়ছে তাদের বাদ দিয়েও একটা বিরাট অংশের বাংলাদেশি নাগরিক বুক ফুলিয়ে রাজধানী আগরতলা সহ রাজ্যের গ্রাম পাহাড়ে নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে বলে সূত্রের খবর। তাদেরকে এই কাজে সাহায্য করছে স্থানীয় অংশের কিছু মাদক কারবারি সহ কুচক্রী একটি মহল। এই মহলের সাহায্য সহযোগিতা নিয়েই রহস্যজনক উদ্দেশ্য নিয়ে প্রতিনিয়ত চলছে বাংলাদেশিদের অনুপ্রবেশ। প্রসঙ্গত বলা যায়, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আবার জাগার দিয়ে উঠেছে ভারত বিরোধী কট্টর জামাত ও বিএনপি শিবির। সুযোগ বুঝে আবার সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের স্লিপার সেল। এই পরিস্থিতিতে রাজ্যে বিপুল পরিমাণ বাংলাদেশি মুসলমান যে কোনো মহান উদ্দেশ্য নিয়ে রাজ্যে প্রবেশ করছে তা কিন্তু দিনের আলোর মতোই পরিষ্কার। অন্যদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশ এই ঘটনাকে নিছক অনুপ্রবেশের সমস্যা বলে ধরে নিলে প্রকৃত তথ্য যে কোনো দিনে সামনে আসবে না তাও নিঃসন্দেহে বলা যায়। ভুলে গেলে চলবে না, 90 দশকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে রাজ্যে অসংখ্য নিরীহ মানুষকে খুন করেছে সে দেশে ঘাঁটি গেড়ে থাকা উগ্রবাদীরা। যে কাজে তাদেরকে নীরব ও সরব সমর্থন জুগিয়ে গেছে বাংলাদেশের তদানীন্তন বিএনপি জামাত সরকার। রাজধানীতে পুলিশি তদন্তের গতি প্রকৃতি অনেকটা রুটিন নির্ভর। ফলে কোন হোটেলে অথবা কোন গোপন ঠিকানায় কোনো ভিন দেশের কট্টর মৌলবাদী আস্তানা গেড়ে বসে আছে সে সত্য প্রায় সময়েই রুটিন টহলের আড়ালে চাপা পড়ে যায়। সন্দেহভাজন হোটেলে অথবা ঠিকানার পুঙ্খানুপুঙ্খ তল্লাশি পুলিশের প্রাইম কর্তব্য হলেও এক্ষেত্রে আগরতলার পুলিশের ভূমিকা ধরি মাছ না ছুঁই পানি গোছে। ফলে কামান চৌমুহনী অথবা বটতলার মোড়ে দাঁড়িয়ে আপাত সাধারণ যে লোকটি সবার সঙ্গে বসে চা খাচ্ছে সে বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা জানা কোনোদিনই সম্ভব হয় না।
শেখ হাসিনার পদত্যাগের পর যে সমস্ত হিন্দু পরিবার রাজ্যে অনুপ্রবেশ করেছে তার পেছনে মূল কারণ সে দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা। তবে এ সময়েই যে বিপুল পরিমাণ মুসলিম অংশের মানুষ বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে, তার পেছনে আসল রহস্য ও উদ্দেশ্য কি তা খুঁজে দেখে বিস্তৃত তদন্ত করার দায়ভার পুলিশ ও রাজ্য প্রশাসনের। অনুপ্রবেশের আঁতুর ঘর হিসেবে রাজ্যের পরিচিতি ঠেকাতে কবে নাগাদ এই তদন্ত শুরু হবে, সেটাই এখন মূল প্রশ্ন। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। সুদূর ভুটান থেকে প্রতি বছর আগরতলায় শীতবস্ত্রের হরেক রকম পসরা নিয়ে হাজির থাকেন ভুটিয়ারা। এবছরও এসেছেন তারা। ঘটনার বিবরণে জানা যায় ৮ মাস আগে ভুটানি শীতবস্ত্রের বাজার আর ভুটিয়াদের সঙ্গে রাজধানীবাসীর দীর্ঘদিনের সম্পর্ক। ভুটিয়াদের তৈরি গরম কাপড়ের উমের সঙ্গে লতা পাতায় জড়ানো অনেক প্রবীণের সুমধুর শৈশব স্মৃতি। আধুনিক দুনিয়ায় নিত্য নতুন শীতবস্ত্র এসেছে ঠিকই, তবে আজও একটা অংশের মানুষের কাছে সমান অম্লান ভুটিয়াদের তৈরি শীতের পোশাকের কদর। এবছর রাজধানীর বটতলায় বসেছে ভুটিয়াদের বাজার, চলছে তারই প্রস্তুতি। ভুটানি বাজারের এই প্রস্তুতির চিত্র উঠে এসেছে নিউজ নাও সংবাদ প্রতিনিধি সুমন সাহার ক্যামেরায়। পয়লা নভেম্বর থেকে বাজার শুরু হবে বলে জানিয়েছেন ভুটানি বাজারের ব্যবসায়ী সনম ভুটিয়া। তার আশা প্রতি বছরের মতোই এবারও জমে উঠবে ব্যবসা বাণিজ্য, তাদের বিমুখ করবে না আগরতলার মানুষ। मेरा नाम सोनम भूटिया ने हम लोग यहाँ आया हुए 25 दिन हो गया और ये जगह का परमिशन लेना, फिर ये दुकान बनाना, बम्बू लेना, ट्रांसपोर्ट में सामान निकालना, ऐसे 25 दिन लग गया। फिर हम ये दुकान स्टार्ट करेंगे नवंबर 1 तारीख से दुकान स्टार्ट होगा। রাজধানীর ঐতিহ্যবাহী ভুটানি বাজার এবার বসেছে বটতলার টিআরটিসি অফিস সংলগ্ন এলাকায়। ভুটানি গরম কাপড়ের সঙ্গে ভুটানি বাজারে উপস্থিত সদা হাস্যময় সহজ সরল ভুটানিরা। রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।